Good morning once again and ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সট্রিম প্ল্যানেট অ্যাডভেঞ্চার। তো চলছে আমাদের সেই কলকাতা থেকে মুক্তিনাথ নেপাল মুস্টাং ভ্যালি বাইক রাইড। আর আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি, আর হয়তো 2-3 দিনের মধ্যে আমরা নেপাল ছেড়ে বেরিয়ে চলে যাব এবং আমাদের এই রাইডও শেষ হয়ে যাবে। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে, আজকে আমরা পোখরা থেকে যাব হচ্ছে কাঠমান্ডু। গতকাল আমরা উপরে বেনি থেকে অর্থাৎ মুক্তিনাথের রাস্তা থেকে বেনি থেকে পোখরা অবধি নেমে এসেছিলাম এবং কালকে আমাদের টার্গেট ছিল আমরা একেবারে কাঠমান্ডু চলে যাব, কিন্তু যেহেতু এখানে সেই ইলেকশন চলছে সেই কারণে পোখরার পর থেকে রাস্তা পুরো বন্ধ ছিল, আমরা যেতে পারিনি, পোখরায় থেকে যেতে বাধ্য হয়েছি। তো আজকে সকালবেলা এখন বাজে 9:10, আমরা একেবারে রেডি। এই যে আমাদের বাইক ফাইক পুরো একদম বাঁধা হয়ে গেছে, ওদিকে আমার যে পার্টনার ওদের বাইকও পুরো বাঁধা, ফুল রেডি একেবারে। জাস্ট আমরা 5 মিনিটের মধ্যে এখান থেকে রওনা হয়ে দেবো কাঠমান্ডুর উদ্দেশ্যে। তো বাকি কথা রাস্তায় হবে, চলুন পোখরা থেকে কাঠমান্ডুর জার্নিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। কীরমভাবে কাঠমান্ডু যাবেন, কোথা দিয়ে যাবেন, রাস্তায় কী কী পাবেন, কী দৃশ্য পাবেন বা কী কী জিনিসের সম্মুখীন হতে হবে, সব কিছু থাকছে আপনাদের সাথে। আমাদের এই 2023-এর নেপাল ট্রিপের জন্য পার্মানেন্টলি আমরা পোখরাকে বিদায় জানিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। পরবর্তীকালে হয়তো কখনো যদি আবার নেপালে আসি, আবার দেখা হবে এই সুন্দরী পোখরার সাথে, সুন্দরী ফেওয়া লেক, পোখরার সমস্ত অধিবাসীদের সাথে, এখানকার সুন্দর সুন্দর মানুষগুলো, সবার সাথে দেখা হবে। আজকে আমাদের গন্তব্য এখন হচ্ছে পোখরা থেকে কাঠমান্ডু, যার দূরত্ব 204 কিলোমিটার গুগল ম্যাপ অনুসারে। তার মধ্যে এই পোখরা থেকে মুংলিং সেই রাস্তাটাই মোটামুটি 80 কিলোমিটার, যেটার প্রায় 70%ই হচ্ছে অফরোড। যেটা এর আগের এপিসোড যদি আপনারা দেখে থাকেন তো আপনারা দেখেছেন যে কী পরিমাণে অফরোড আর কী পরিমাণে ডাস্টি রোড ওটা। তো সেইটা আমাদের সকাল সকালই ফেস করতে হবে। বাকিটা মুংলিংয়ের পর থেকে পোখরা রাস্তা, মুংলিংয়ের পর থেকে কাঠমান্ডুর রাস্তা আমাদের এখনও জানা নেই, তার আপডেট তো থাকবেই আমার এই ব্লগে। আবার শুরু হয়ে গেল সেই খতরনাক রোড। হাইওয়ে এটা একটা, কিন্তু হাইওয়েও যে এরকম অফরোডিং হয়ে থাকে এটা এখানে না এলে বুঝতে পারতাম না। এবার পুরোটা সেই মুংলিং অবধি চলবে এরকম, চারিদিকে খোঁড়া খুঁড়ি, খানা খন্দ। আর এখানে দেখছেন তো পাহাড় ভাঙা হয়েছে, ভেঙে রাস্তা এক্সটেন্ড করার কাজ চলছে। আমাদের আজকে কাঠমান্ডু যেতে মূল টাইমটা লাগবে হচ্ছে এই রাস্তাটাই, অর্থাৎ মুংলিং অবধি পৌঁছানো। মুংলিংটা কোনো মতে পৌঁছে যেতে পারলে আমাদের আর অতটা স্ট্রাগল করতে হবে না। ধুলো, কাদা, খানা খন্দ, পাথর, নুড়ি, এসবের ওপর দিয়ে চলছে বাইক, দেখতেই পাচ্ছেন কি অবস্থা। আর আমার সারা জ্যাকেট প্যান্ট একদম কাদা ছিটকে ছিটকে একদম বাটিকের হয়ে গেছে, সেই বাটিক প্রিন্ট হয় না, বুটিক বা বাটিক বলে, সেই বাটিক প্রিন্ট টাইপের হয়ে গেছে। এখানে এই নেপালে এক রকমের আমাদের ওই রেনকোট টাইপের জিনিস পাওয়া যায়, পুরো পাতলা প্লাস্টিকের রেনকোট, মানে আলাদা আলাদা এরকম হয় সেরকম না, পুরো মাথা দিয়ে গলিয়ে পা পর্যন্ত ওরকম একটা পাতলা প্লাস্টিকের বিক্রি হয়। এখানকার অনেক লোক দেখছি এইসব রাস্তায় চলার জন্য বাইকে ওটা একটা করে গলিয়ে নিচ্ছে। নিশ্চয়ই খুব সস্তা দাম, কারণ এত পাতলা প্লাস্টিক আমি দেখেছি যে 2-3 বার ইউজ করলে বা একটু টান পড়লেই ছিঁড়ে যাবে, ইউজ অ্যান্ড থ্রো টাইপের। আমাদের যদি পোখরা থেকে কিনে নিতাম ওই মালগুলো, তাহলে প্যান্ট, জামা, জুতো এগুলো এতটা ধুলোয় মাখামাখি হতো না। আমাদের কিনে নেওয়া উচিত ছিল, যেহেতু জানতাম যে এই রাস্তাটা এরকমই হবে। এ বাবা, এটা ভয়ঙ্কর রাস্তা, তার মধ্যে সামনে আবার রাস্তা জাম করে দিয়েছে বাসটা। একটু ভুলভাল ব্রেক ফেল হলেই পুরো সোজা গিয়ে দাম, বাঁচার কোনো উপায় নেই। ওরে বাবা, ওদিকে আবার কতটা উঠেছে রাস্তা, বোঝো ঠেলা। সামনে বাসটা গন্ডগোল করে দিয়েছে, একটানে ওঠা যাবে না। আমি একটু লেট করে যাই যাতে বাসটা বেরিয়ে যায়। চলো ওঠা যাক। পাটনার গাড়ি থেকে পিলিয়ানকে নামিয়ে দিয়েছে, পিলিয়ান সমেত উঠতে সমস্যা ভারী হয়ে যায়। ওই যে পিলিয়ান হেঁটে হেঁটে যাচ্ছে, মাঝে মাঝে দৌড়ে দৌড়ে যাচ্ছে।
দৌড়াচ্ছে, পিলিয়ন দৌড়াচ্ছে। কি কষ্ট। কি ছিরি রাস্তার, ওরে বাবা। নেপাল রাইড মনে থাকবে আমার, স্মরণীয় রাইড। বাবা বাবা বাবা, এসছি ওপরে। উফ, এই রাস্তাগুলোই হচ্ছে পাহাড়ে বাইক চালানোর জন্য আদর্শ। সমস্ত বাইকারের কাছে পাহাড়ে যখন বাইক চালাতে আসে সবাই চায় যে ঠিক এই রকম রাস্তা হবে, এরকম চওড়া রাস্তা, তারপর হচ্ছে এরকম মসৃণ চকচকে রাস্তা, গুড কোয়ালিটি, আর তার সাথে হচ্ছে এরকম প্রাকৃতিক পরিবেশ আর এই ওয়েদার। একটু আগে বলছিলাম যে এমন গ্লুমি ওয়েদার, মনটা কেমন একটা পুরো দুমড়ে গেছে। এখন কিন্তু সেই ব্যাপারটা নেই, তার কারণ হালকা হালকা রোদের আভা দেখা যাচ্ছে, তার সাথে একটা হালকা হালকা ঠান্ডার আবেশ, তার মধ্যে এই রাস্তা, এই হচ্ছে প্রকৃতি, আর বাঁ পাশে নদী বয়ে যাচ্ছে। এর থেকে বেশি আর কি চাই। মুংলিং থেকে কাঠমান্ডুর রাস্তা একদম এনজয়েবল। যারা বাইকিংয়ে আসবেন বা যারা হচ্ছে বাইকার আসবেন এখানে, পোখরা না সরি কাঠমান্ডু, তারা কিন্তু এই রাস্তায় ড্রাইভিং করে সেই 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 মজা পাবেন। যাকে সবসময় বলে শেষ ভালো যা সব ভালো। আমাদের আর দুদিন মাত্র নেপালে আছি আমরা, তারপরে নেপাল থেকে ইন্ডিয়াতে বেরিয়ে যাব। তো শঙ্কর ভগবানের কাছে প্রার্থনা করি লাস্ট দুদিন আমাদের একদম সেই লেভেলের ওয়েদার দিক, সেই লেভেলের আমরা আনন্দ করি, আর সেই লেভেলের মানে প্রাকৃতিক দৃশ্য আমাদের সামনে উপস্থিত হোক, যাতে এই শেষ দুদিনের যে পাওনা তার মাধ্যমেই সারা ট্রিপটা যেন আমাদের কাছে মেমোরেবল হয়ে থাকে। এই জায়গাটা হলো ত্রিশুলি, মোটামুটি ওই মুংলিং থেকে আপনার ওই 25-26 কিলোমিটার আসার পর ত্রিশুলি জায়গাটা পড়ে। এখানে ওই কেবল কার আছে না, কেবল কারের সে অ্যাডভেঞ্চার হয়, আর হচ্ছে রিভার র্যাফটিং হয়ে থাকে। এই যে আমার বাঁ পাশে নদী বয়ে যাচ্ছে, এখানে রিভার র্যাফটিংয়ের ব্যবস্থা আছে। সো এই রুটে যদি কারোর ইচ্ছা থাকে রিভার র্যাফটিং করার, তো ত্রিশুলিতে এসে করতে পারেন। আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, আমরা যখন সে পোখরায় যাচ্ছিলাম, পোখরা থেকে যখন তাতোপানি, বেনি পেরিয়ে তাতোপানি যাচ্ছিলাম, তার মাঝখানে কুসমা বলে একটা জায়গা পড়ে। কুসমার ওখানে 3-4টে বিশাল লম্বা লম্বা হচ্ছে আছে আপনার ওই হ্যাঙ্গিং ব্রিজ, কেবল কারের হ্যাঙ্গিং ব্রিজ আছে। তার মধ্যে আমরা বাইকও চালিয়েছিলাম, দুর্ধর্ষ একটা অভিজ্ঞতা ছিল। আপনারা যারা দেখেননি তারা আমার পেছনের এপিসোডগুলো একটু দেখে নেবেন, ওখানে দেওয়া আছে কুসমার হ্যাঙ্গিং ব্রিজে বাইক চালানোর অসাধারণ অভিজ্ঞতা। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কুসমার একটা ব্রিজ থেকে, হ্যাঙ্গিং ব্রিজ থেকে একটা কিন্তু ওই বাঞ্জি জাম্পিং হয়, দুর্দান্ত বাঞ্জি জাম্পিং। যদিও আমি করিনি, কিন্তু এমন একটা পজিশানে মানে ব্রিজের মাঝখান থেকে পুরো একদম জাম্প করে নদীর তলা অবধি সাই করে নিচে নেবে, আবার ওপরে উঠে আসে। তো নেপালে এসে যদি আপনার বাঞ্জি জাম্পিং করার ইচ্ছা থাকে তো আপনাকে কুসমায় চলে আসতে হবে। কুসমায় দুর্দান্ত বাঞ্জি জাম্পিং হয়। কত টাকা নেয় আমার ঠিক জানা নেই, কারণ আমি গিয়ে কথা বলিনি, কিন্তু এই পুরো পাশ দিয়ে এসছি, দেখেছি বাঞ্জি জাম্পিং চলছে। অবস্থা দেখে কি মনে হচ্ছে একেবারে বিধ্বস্ত? তো ঠিক তাই, প্রায় বিধ্বস্ত অবস্থা। সেই সকাল থেকে বাইক চালাচ্ছি, তাই ধুলো কাদা এসবের মধ্য দিয়ে। তবু এদিককার রাস্তাটা একটু ভালো পেয়েছি, তাও ধুলো ফুলো আছে, তবে একটানা বাইক চালাতে হচ্ছে। তো আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আজ প্রায় 11 দিন হতে চললো একটানা বাইক রাইড করে যাচ্ছি। সেই কারণে ক্লান্তি, তারপরে একটা প্রচণ্ড এক্সহশন শরীরের মধ্যে আছে, চোখে মুখে ফুটে উঠছে, নিজেই বুঝতে পারছি। তো যাই হোক, এখন আমরা কাঠমান্ডুর রাস্তায় চলে এসেছি, অর্ধেকের বেশি পথ। মাঝখানে একটা জায়গায় দাঁড়ালাম, এই যে এরকম একটা জায়গায়, চারিদিকে দোকান বাজার সমেত টুকটাক আছে, আর ফাঁকা পরিবেশ একেবারে।
কোমর টোমর ধরে যাচ্ছে, পায়ের হাঁটু ধরে যাচ্ছে, হাত ধরে যাচ্ছে, সেই কারণে দাঁড়িয়ে একটু জাস্ট 5-10 মিনিট জল খাবো, খেয়ে আবার বেরিয়ে যাবো সামনের দিকে। আর 35 কিলোমিটার মতো বাকি আছে কাঠমান্ডু পৌঁছাতে। এখন মোটামুটি 4:15-20 বাজে। আশা করছি 6:30টার ভেতরে আমরা কাঠমান্ডু ঢুকে যেতে পারবো। আর এখানে সবথেকে ভালো ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এখানে 7:30 অবধি মোটামুটি আলো থাকে, তাই আলো থাকতে থাকতেই আমরা কাঠমান্ডু ঢুকে পড়বো, এটা আশা করি। তারপর গিয়ে তো ওখানে আবার হোটেল ফোটেল খোঁজা আছে, সেসব দেখতে হবে, আবার তার জন্য কিছুটা সময় লাগবে। তো দেখা যাক কি হয়। তো কিছুটা রেস্ট নিই, তারপর আবার এগোবো। এইখানকার দৃশ্যটা দেখুন খালি, কি বিউটিফুল ভিলেজ একটা। পুরো রাস্তাটা আসছি, পুরো রাস্তাটার মধ্যে তেমন কোনো ভিউ পাইনি এখনো পর্যন্ত, কিন্তু পার্টিকুলার এই জায়গাটায় দারুণ লাগলো। এর আগে একটা বড় জায়গা গেল, ওই সিমলে বলে কোনো একটা জায়গা হবে হয়তো, একটা বোর্ডে লেখা ছিল দেখলাম সিমলে, SIMLE, সিমলে। তারপরেই এই সুন্দর জায়গাটা। বেসিক্যালি এই পোখরা যাওয়ার, সরি কাঠমান্ডু যাওয়ার রাস্তাটার মধ্যে তেমন কোনো কিছু দেখানোর নেই। আমরা যেমন ওই শিলিগুড়ি থেকে গ্যাংটক বা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে মাঝখানে বেশ কিছু জায়গায় দাঁড়িয়ে দেখার মতো জিনিস আছে, মানে প্রাকৃতিক দৃশ্য। এখানে কিন্তু কাঠমান্ডু যাওয়ার পথে তেমন একটা কিছু মনে হলো না যেটা দাঁড়িয়ে দেখাবো বা দেখানোর মতো জিনিস। রাস্তাটা বেসিক্যালি মনোটোনাস। এই যা বাইক চালাতে ভালো লাগছে যে হ্যাঁ পাহাড়ি রাস্তা, একটা পাহাড়ি পরিবেশ, এই জন্যই বাইকটা চালাতে ভালো লাগছে। আদারওয়াইজ তেমন কিছু বিউটি এখনো খুঁজে পাইনি রোডটায়। বরং পোখরার পর থেকে ওদিকে যে আমরা মুক্তিনাথের দিকে গেছিলাম সেই দিকটা ছিল অসাম লেভেলের, রোডটা বাদ দিয়ে বাকি দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য ছিল অসাম লেভেলের। আমরা কাঠমান্ডুর প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি, আর মোটামুটি 12 থেকে 13 কিলোমিটার কাঠমান্ডু বাকি। তবে শেষের দিকে মোটামুটি 20 কিলোমিটার আগে থেকে রাস্তা কিন্তু মারাত্মক উঠেছে, সরু হয়ে গেছে রাস্তা, তার সাথে খুব খাড়া উঠেছে রাস্তা, যে কারণে এখানে চালাতে একটু সময় লাগছে। আর আরেকটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে সেটা না হয় পরেই বলবো, যখন কাজটা করব সেটাই বলবো। তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা এখন কাঠমান্ডু গিয়ে ঢুকবো। কাঠমান্ডু মিন্স থামেলে আমরা রুম নেব, হোটেল নেব, সেরকমই প্ল্যান করে রেখেছি। তার কারণ হচ্ছে মেন যে মার্কেট কাঠমান্ডুর সেটা হচ্ছে থামেলে, আর মূল যে মানে ভাইবস যেটা বলে সেটা হচ্ছে থামেলেই আছে। সেই কারণে আমরা ঠিক করেছি থামেলে গিয়ে আমরা রুম খুঁজবো, যেটা থামেল এখনও মোটামুটি 13-14 কিলোমিটার দূরে আছে। আকাশে আলো যথেষ্ট পরিমাণে আছে, আমরা যে সন্ধ্যের আগে ঢুকে পড়তে পারবো এ ব্যাপারে একেবারে নিশ্চিত, যদি না কোনো সমস্যা পড়ি। আপাতত সমস্যায় পড়ার কোনো মানে ব্যাপার দেখতে পাচ্ছি না। তো সব কিছু ঠিকঠাক এগোচ্ছে। আর একটা খালি প্রবলেম হয়েছে, যেটা একটা সাধারণ প্রবলেম, অফিসিয়াল প্রবলেম, সেটা আমি যখন কাজটা করব তখন গিয়ে বলছি। আর সেই জিনিসটা আপনাদেরও খুব কাজে লাগবে যারা নেপালে আসবেন, সেই কারণে বলছি যে ভিডিওটা পুরোটা দেখুন। তার কারণ একদম শেষ মুহূর্তে ওই কাজটা আমাকে করতে হবে। তো থাকুন আমার সাথে, আর আমরা কাঠমান্ডু ঢুকবো সেটা দেখতে থাকুন। নেপালের রাজধানী কাঠমান্ডু। আমরা ঢুকে গেছি একদম প্রপার থামেলে। এটাই হচ্ছে থামেল মার্গ, কাঠমান্ডুর যে থামেল বিখ্যাত জায়গা। একদম প্রপার থামেলে আমরা ঢুকে গেছি, আমাদের মিশন সাকসেসফুল। এখন মূল ব্যাপারটা হচ্ছে আমাদের খুঁজতে হবে হচ্ছে হোটেল। এই থামেলের মধ্যেই প্রচুর হোটেল আছে। বেসিক্যালি কাঠমান্ডুতে এসে হোটেল খোঁজা মারাত্মক একটা চাপের ব্যাপার, আমাদের ইন্ডিয়া থেকে এরকম এসে হট করে। তো আমি কিছু হোটেলের নাম লিখে রেখেছিলাম আগে থেকেই, তা সেগুলির লোকেশান দেখে দেখে এখন যাব, না হলে এমনি দুমদাম হোটেল খোঁজা খুবই প্রবলেম। এখন দেখা যাক, একটা হোটেলের লোকেশান আমি দিয়েছি, হোটেল ইয়ালা পিক বলে। ভালো রিভিউ দেখেছিলাম, প্লাস বাজেটের মধ্যে। তো এখন এই পজিশান থেকে 450 মিটার দেখাচ্ছে। আলটিমেটলি আমরা কাঠমান্ডুতে, এবং
পার্টিকুলারলি কাঠমান্ডুর যে থামেল বলে জায়গাটা, যেখানে হচ্ছে মেইন হোটেল, টোটাল ভাইবস, ক্যাসিনো, বার, রেস্টুরেন্ট, শপিং মল, শপিং স্টোর, মানে ট্যুরিস্টদের জন্য স্পেশাল অ্যাট্রাকশান যে জায়গাটা থামেল মার্গ, যেটা আমরা পার্টিকুলারলি একদম স্পেসিফিক থামেল মার্গেই আছি। আর থামেল মার্গে একদম এখানে একটা খুব ভালো হোটেল, সেটা হচ্ছে হোটেল ইয়ালা পিক, একদম থামেল মার্গেই অবস্থিত। খুব রিনাউন্ড একটা হোটেল, গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আমি বাড়ি থেকে ওই হোটেলটাই সার্চ করে এসেছিলাম এবং লিস্টে ফার্স্টে রেখেছিলাম যে ফার্স্ট গিয়ে এখানেই আমি সার্চ করব রুম আছে কি না। তো ইয়ালা পিকে আমরা রুম পেয়ে গেছি থামেলে আসার পর। প্রচণ্ড কনজেস্টেড একটা সিটি কাঠমান্ডু, এবং থামেল ইটসেলফ প্রচণ্ড কনজেস্টেড। তো সেই জায়গায় হোটেল খুঁজে পাওয়াটা একটা বড় মানে একটা ইস্যু, কিন্তু আমরা একদম প্রথমে এসেই হোটেলটা পেয়ে গেছি, পছন্দ হয়ে গেছে। পছন্দ হওয়ার কারণও আছে, আমি রুমটা একটু ট্যুর করিয়ে দিই জাস্ট একবার প্যান করিয়ে, তাহলে বুঝতে পারবেন কেন রুমটা পছন্দ হয়ে গেছে এক চান্সেই। তো এই হলো থামেল মার্গের হোটেলটা, হোটেল ইয়ালা পিক। বেসিক্যালি আমরা আছি 3rd ফ্লোরে, একদম 4-5টে এরকম 3rd ফ্লোরে আছি। দেখতে সেই আমাদের কলকাতার নর্থ কলকাতার যে বাড়িগুলো হয় সেই রকম দেখতে এরকম হোটেলগুলো, বাইরে থেকে দেখতে যেমনই হোক না কেন, ঘরের ভেতর ঢোকার পর আপনার মনে হবে না হোটেলটা নেওয়া যেতে পারে। আমরা 306 নম্বর অর্থাৎ 3 তলায় আছি। দরজা দিয়ে ভেতরে যদি ঢুকি, দেখুন ভেতরের চিত্রটা হচ্ছে এই রকম। আমরা 3 জন আছি। পুরো একদম এন্ট্রান্স থেকে যদি রুমটাকে ঘোরাই, দেখুন এই একটা বিছানা, এই একটা বিছানা, সায়ন ভাই শুয়ে আছে, সারাদিনের বাইকিংয়ে প্রচণ্ড ক্লান্ত। আর ওই একটা বিছানা, 3টে বিছানা, বিশাল বড় রুম, 3 জনের জন্য যথেষ্ট স্পেশিয়াস। এরকম ডেকোরেটেড ঘরটা। সবথেকে বড় ব্যাপার, প্রত্যেকটা বিছানার মাঝখানে দেখুন কতটা স্পেস আছে এই জায়গাটায়। এই জায়গাটাও স্পেস। এখানে টেবিল আছে, চেয়ার আছে, ওদিকে সোফা পাতা আছে, এদিকে ফ্যান লাগানো আছে, টেবিল চেয়ার সমস্ত। এখানে বাথরুম আলাদা করে, কাপড় ঝোলানোর জায়গা। তো বেসিক্যালি এরকম 3 জন মিলে আমরা এসেছি, 3 জনের জন্য পারফেক্টলি যেরকম রুম পাওয়া দরকার সেই রুমটাই আমরা পেয়ে গেছি। ইয়ালা পিকটা সত্যি করেই একদম সাজেস্টেড, সকলের জন্যই সাজেস্টেড। যদি আপনারা আসেন, মানে থামেলে আসেন, থামেলে এসে থাকেন, তো ইয়ালা পিক আপনারা বুক করতে পারেন হোটেল হিসাবে। আর ভাড়া যদি বলতে চাই, ভাড়াটা সাধ্যের মধ্যে, বাজেটের মধ্যে। তার কারণ এই যে এত বড় রুমটা, 3টে বেড সমেত, এত ফেসিলিটি সমেত, এই রুমটার ভাড়া নিয়েছে, আমাদের বলেছিল 2000 টাকা, নেপালি টাকায় অবশ্যই, কিন্তু আমরা রিকোয়েস্ট করে বা দরদাম করে সেটাকে 1700 টাকায় নামিয়েছি, অর্থাৎ 3 জনের 1700 টাকা, যেটা ইন্ডিয়ান টাকায় দাঁড়ায় হয়তো 1050 টাকা এরকম দাঁড়াবে। তার কারণ আমাদের ইন্ডিয়া 1000 টাকা মানে এখানে 1600 টাকা, 1700 টাকা মানে 1050 টাকায় এই রুমটা পেয়ে গেছি, তাও কাঠমান্ডু থামেলের বুকে, এত বড় একটা শহরে এত বড় একটা রুম। তো যথেষ্ট সস্তা হোটেলটা। আমি এই জন্য হোটেলটা রিভিউটা বারবার দিচ্ছি, তার কারণ যারা বাইরে থেকে বা ইন্ডিয়া থেকে আসবেন এখানে হোটেল খোঁজাটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়, সেই জন্য হচ্ছে আমি হোটেলটার সম্পর্কে একটু বলে দিলাম। আর বাকি ভ্লগ সম্পর্কে বলতে গেলে, আমাদের ট্রিপ সম্পর্কে বলতে গেলে, ট্রিপ আমাদের একদম শেষের মুখে। আমরা এখানে থাকছি আজকে, আগামীকালও থাকছি এখানে কাঠমান্ডু থামেলে, শপিং করব, ঘোরাঘুরি করব, এখানকার ভাইবসটা আমরা নেব, নিয়ে তারপর পরশু দিন আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে বীরগঞ্জ পেরিয়ে রক্সোল বা মতিহারি ওইদিকে, তার পরের দিন হচ্ছে বাড়ি। তার মাঝখানে একটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে ভানসার বানানো ছিল সেটা 25 তারিখ, অর্থাৎ আগামীকাল শেষ হয়ে যাচ্ছে, আজকে 24। তো আমরা যেহেতু পরশু দিনও নেপালের ভেতর কিছুটা থাকবো, একদিনের ভানসার আমাদের বানাতে হবে, এক্সটেন্ড করা যায়। তো সেইটা আমরা খোঁজ খবর নিয়ে আগামীকাল সকালবেলা ভানসার কী করে এক্সটেন্ড করা যায় সেটা চেষ্টা করব, এবং আপনাদেরকে সেটা আমি দেখিয়ে দেবো। যদি কারো এরকম প্রবলেম হয় যে ভানসার এক্সটেনশনের ক্ষেত্রে এখানে এসে ভানসার এক্সটেনশন করতে হবে, তো আপনারা ইজিলি এটা করে নিতে পারবেন। সুতরাং পরের ভিডিওটা থাকবে ভানসার কী করে এক্সটেন্ড করা যায়। আপনারা সাথে থাকবেন, ব্লগে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা অ্যাডভেঞ্চার নিয়ে, নতুন একটা রাইড বা অন্য কোনো ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দ থাকবেন।